রামিসা হত্যা মামলার মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থাপন করলে মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে উক্ত 16 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করেন উন্মুক্ত ট্রাইব্যুনালে। মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য রাইসা আক্তার অর্থাৎ ডিসিস্ট রামিসা আক্তারের বড় বোন, যেহেতু তিনিও শিশু ছিলেন, তার ক্ষেত্রে আমরা মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ট্রায়াল ইন ক্যামেরা বা সহজে যেটা বলা হয় যে ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা অংশগ্রহণ করেছি। সব মিলে 16 জন সাক্ষীর সাক্ষ্য আইন অনুযায়ী যথাযথভাবে আজকে ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু বলা হয়েছে যে এই ধরনের মামলা অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচার শুরু হইলে একটানা চলিবে প্রতি কর্মদিবসে, সেই আইনের বাধ্যবাধকতা অনুসারে আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন রাখি, সাবমিশন রাখি আগামীকাল এই মামলার অদ্য সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা অর্থাৎ 342 জন্য রাখার জন্য। তখন মাননীয় ট্রাইব্যুনাল আইনের সেই সাবমিশন শুনে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছেন। অর্থাৎ সিআরপিসির 342 ধারার অধীনে আসামিকে এই মামলায় সাক্ষীগণ কর্তৃক প্রদত্ত সাক্ষ্যের ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো হইবে। আপাতত আগামীকালের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতে উপস্থিত হব, অর্থাৎ ট্রাইব্যুনালে উপস্থিত হব। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। ধন্যবাদ। একটা জিনিস জানার ছিল বিজ্ঞ মহোদয়, সেটা হচ্ছে গিয়ে যে একজন মোট 17 জন সাক্ষী ছিল, একজন সাক্ষী আসেননি, তিনি কে এবং তার পরিচয়টা যদি একটু বলতেন। আচ্ছা, আমরা আসলে তথ্যটা এভাবে দেই, রেলিভেন্টলি আমাদের সকল সাক্ষী উপস্থাপন করা হয়েছে, একজন নয় 2 জন সাক্ষীর সাক্ষ্য আমরা মনে করেছি প্রসিকিউশন পক্ষে যে তেমন প্রয়োজনীয় না। একজন হলো ইএস অর্থাৎ আসামির গ্রামের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য তার এলাকার একজন যে এসআই বা এএসআই দিয়ে তার ঠিকানা যাচাই করার জন্য যে ইএস বা এনকোয়ারি স্লিপ বার্তা পাঠানো হয় সেই একজন সাক্ষী। আরেকজন হলো এই মামলার যিনি রেকর্ডিং অফিসার অর্থাৎ যিনি এই মামলাটা শুধুমাত্র বিপি ফর্ম 27 রেকর্ড করেছেন, করে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের জন্য হাওলা করেছেন, এই 2 জনকে। এইটা ডেফিনেটলি আমি গতকালও বলেছিলাম যে রেকর্ডের বহির্ভূত কোনো তথ্য বা স্টেটমেন্ট আদালতের প্রসিডিংয়ে গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে আমি এও বলেছিলাম এবং আজকে সেই কথায় আবার পুনরায় উচ্চারণ করছি, অনেক ক্ষেত্রে প্রফেশনাল আসামি বা ক্রিমিনালগণ সাধারণত অপরাধের ঘটনা ঘটিয়ে ভিন্ন দিকে তদন্ত এবং বিচার প্রক্রিয়া ডাইভারশন করার জন্য ভিন্ন ভিন্ন কথা বলিতে থাকেন। সেগুলো আমাদের যেহেতু রেকর্ডের বহির্ভূত, সেগুলো এই মামলায় বিচারিক প্রক্রিয়ায় বিবেচনাযোগ্য নহে। আমরা একটা নজির বলতে পারি, সেটা হলো যে 1882 সালে মুলুক চাঁদ চৌকিদারের মেয়ের, সেই মেয়েটি ছিল 9 বছরের একটি শিশুকন্যা, তার হত্যাকাণ্ডের সেই বিচারটি মাত্র একদিনে অর্থাৎ 16ই মে 1822 সালে নদিয়া জেলার দায়রা আদালত, তৎকালীন দায়রা আদালত সম্পন্ন করেছিলেন। তাহলে আর আমাদের আইনে বলা আছে যে একটানা চলিবে, সেই অর্থে আমরা আজকে উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের নিকট আবেদন করি আগামীকাল 342 জন্য ডেট নির্ধারণের জন্য, এবং আদালত তাই করেছেন এবং ইহা আইনের অধীন যথাযথ এবং আমাদের সাবকন্টিনেন্টে বিদ্যমান এই নজিরের আলোকে এই মামলার প্রসিডিং এগিয়ে যাচ্ছে যথাযথ বিচারের এবং ন্যায় বিচারের স্বার্থে। ডেফিনেটলি আমরা আমাদের সুনির্দিষ্ট অভিযোগের নিরিখে বা সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণের স্বার্থে সাফিসিয়েন্ট উইটনেস এবং তাদের মাধ্যমে এভিডেন্স আদালতে উপস্থাপিত করা হয়েছে
এবং আমরা অবশ্যই সর্বোচ্চ শাস্তির জন্য আর্গুমেন্টে আমরা যখন সাবমিশন রাখবো তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ আমরা সর্বোচ্চ শাস্তির জন্যই আর্গুমেন্ট করব আজকে রেকর্ডেড এভিডেন্সের আলোকে। Definitely. সোহেলি আসলে ডেফিনেটলি যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। এখান থেকে বোঝা যায় ক্লিয়ারলি মেডিকেল এই ওপিনিয়ন থেকে যে ভিকটিম রামিশা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে তার এই এভিডেন্স থেকে। এইটা ডিফেন্সের স্বার্থে আসামিপক্ষের আইনজীবী বলতেই পারেন, সেই বিষয়ে উনি যথাযথ আনসার দিতে পারবেন, আমার এখতিয়ার না এই ওনারা বিষয়ে আরো মন্তব্য একটা করা। কথা সংযোজন করেছেন সাকিব আল এইটা দেখেন আমাদের এভিডেন্স একটা 106 একটা ধারা আছে, অর্থাৎ আমি একটা উদাহরণ দেই, এটা গল্পের মতো। আপনাদের যাদের ওয়াইফ আছে আপনারা বিভিন্ন সময় শুনেছেন যে ওয়াইফ কিলিং কেস, আপনাদের বাড়িতে অথবা যে সকল ঘটনায় যে সকল স্বামীর বাড়িতে স্ত্রী মারা গিয়েছেন অতীতে, অথবা আপনাদের ভবিষ্যতে স্ত্রী যদি মারা যায় আল্লাহ না করুক, সেই ক্ষেত্রে আপনাদেরকেই ব্যাখ্যা করতে হবে কেন আপনার স্ত্রী মারা গেছেন। অতীতের মামলায় যেমন আসামিদেরকে ব্যাখ্যা করতে হয়েছে কেন তাদের স্ত্রী মারা গিয়েছেন তাদের কাস্টডিতে, এই ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তখন অটোমেটিক্যালি ওই আইন অনুযায়ী তারা দায়ী। তাই এখানে যেহেতু এক নম্বর আসামি সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে, সুতরাং তাদের এই দায় এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু